ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে এনভায়রনমেন্টাল পলিউশন এবং এনভায়রনমেন্টাল ল এর উপর কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলি আমরা আলোচনার মাধ্যমে সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ওয়াটার পলিউশন? অপশানগুলি দেখো: মিক্সিং অফ এয়ার উইথ ওয়াটার, প্রেজেন্স অফ হার্মফুল সাবস্টেন্সেস ইন ওয়াটার, মেকিং ওয়াটার কোল্ড, ডি নান অফ দিস। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে ওয়াটার পলিউশন কাকে বলা হয় এখানে বলা হচ্ছে। তাহলে আমরা এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছি সেখানে আমাদের কারেক্ট অপশান যেটা সেটা হচ্ছে অপশান বি, যেখানে আমরা দেখছি যে বলা হচ্ছে যে প্রেজেন্স অফ হার্মফুল সাবস্টেন্সেস ইন দ্য ওয়াটার। তাহলে এখানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, হুইচ ডিজিজ ক্যান বি কজড বাই ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার? অপশান এ ম্যালেরিয়া, অপশান বি কলেরা, অপশান সি অ্যাজমা, অপশান ডি ডায়াবেটিস। তাহলে যখন আমরা দূষিত জল খাই তাহলে কোন রোগটা হয়? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কলেরা। কলেরা হচ্ছে একটা জলবাহিত রোগ যেটা দূষিত জলের মাধ্যমে হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কজ অফ সয়েল পলিউশন? ইউজিং অর্গ্যানিক ম্যানিওর, অপশান এ, অপশান বি এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, অপশান সি প্ল্যান্টিং ট্রিজ, অপশান ডি প্র্যাকটিসিং ক্রপ রোটেশন। তাহলে কোন যে অপশানটা যার জন্য আমরা দেখছি যে সয়েল পলিউশন হচ্ছে? তাহলে সয়েল পলিউশন আমরা জানি কখন হয়, যখন এক্সেসিভ আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে থাকি। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ এ হার্মফুল এফেক্ট অফ সয়েল পলিউশন? অপশান এ ইনক্রিজ অফ ক্রপ ইল্ড, অপশান বি লস অফ সয়েল ফার্টিলিটি, অপশান সি হেলদি এনভায়রনমেন্ট, অপশান ডি নান অফ দিস। তাহলে সয়েল পলিউশনের হার্মফুল এফেক্ট কি সয়েলের উপর, বিশেষ করে যেটা জিজ্ঞেস করা হচ্ছে? তাহলে আমরা জানি যে যখন আমাদের সয়েল পলিউশন হয় তখন সয়েলের উর্বরতা কমে যায়। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, লস অফ সয়েল ফার্টিলিটি। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ফার্মিং প্র্যাকটিস হেল্পস প্রিভেন্ট সয়েল পলিউশন? কোন ফার্মিং প্র্যাকটিসটা যেটা আমাদের সয়েল পলিউশনকে বন্ধ করতে বা সয়েল পলিউশনকে থেকে আমাদের সয়েলকে রক্ষা করতে সাহায্য করে? তাহলে প্রথম হচ্ছে কি, অপশান এ হচ্ছে ইউজিং অর্গ্যানিক ফার্টিলাইজার, বি হচ্ছে বার্নিং ক্রপ রেসিডিউস, সি হলো স্প্রেইং কেমিক্যাল পেস্টিসাইড, ডি হলো এক্সেসিভ ইরিগেশন। তাহলে আমরা জানি যে সয়েলকে যদি আমাদের দূষণ থেকে মানে মৃত্তিকাকে দূষণ থেকে আমাদের প্রতিহত করতে হয়, নিবারণ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, ইউজিং অর্গ্যানিক ফার্টিলাইজার্স। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি এয়ার পলিউটেন্ট? অপশান এ সালফার ডাইঅক্সাইড, অপশান বি সালফিউরিক অ্যাসিড, অপশান সি ওজোন, অপশান ডি পেন। তো আমরা জানি যে এয়ার পলিউটেন্ট দুই রকমের হয়, একটা প্রাইমারি এয়ার পলিউটেন্ট, একটা সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট। তাহলে প্রাইমারি এয়ার পলিউটেন্টগুলো দিয়েই কিন্তু সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট তৈরি হয়। তো এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে প্রাইমারি এয়ার পলিউটেন্ট কোনটি? তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড একটা প্রাইমারি এয়ার পলিউটেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ডিজিজ কজড বাই ক্যাডমিয়াম পলিউশন। তাহলে ক্যাডমিয়াম হচ্ছে একটি ধাতু, একটি ভারী ধাতু বা হেভি মেটাল। তো সেটা দিয়ে কোন ধরনের রোগ হতে পারে? সেটা হচ্ছে অপশান এ দেখো মিনামাটা ডিজিজ, অপশান বি ইটাই ডিজিজ, অপশান সি আর্সেনিকোসিস ডিজিজ, অপশান ডি ফ্লুরোসিস ডিজিজ। তাহলে ক্যাডমিয়াম পলিউশন কিন্তু যখন হয় তখন তার ফলে যে রোগটা সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে ইটাই ডিজিজ। কারেক্ট অ্যান্সার বি। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং হেলথ প্রবলেমস ক্যান বি কজড বাই নয়েজ পলিউশন? তাহলে নয়েজ পলিউশনের জন্য যে আমাদের হেলথের কি প্রবলেম হতে পারে, স্বাস্থ্যের কি সমস্যা হতে পারে? অপশান এ হচ্ছে ডায়াবেটিস, অপশান বি হচ্ছে হাই ব্লাড প্রেশার, অপশান সি অ্যাজমা, অপশান ডি ম্যালেরিয়া। তাহলে নয়েজ পলিউশন অর্থাৎ অত্যধিক যদি শব্দ দূষণ হয় তাহলে কিন্তু আমাদের যে শারীরিক সমস্যা হয় সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, হাই ব্লাড প্রেশার। পরবর্তী প্রশ্ন দেখো, সয়েল পলিউশন ইজ মেজার্ড ইন ডেসিবেল, অপশান এ, অপশান বি কিলোগ্রাম, অপশান সি সেলসিয়াস, অপশান ডি লিটার।
তাহলে এখানে ইউনিট বলা হয়েছে যে কোন নয়েজ পলিউশন আমরা কি দিয়ে মাপি, মানে কোন ইউনিটে আমরা প্রকাশ করি নয়েজ পলিউশনটাকে, সেই কতগুলি ইউনিট আমরা এখানে দেখছি। তার মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, ডেসিবেল। অর্থাৎ নয়েজ পলিউশন যখন আমরা মাপি সেটা আমরা ডেসিবেল ইউনিটে প্রকাশ করে থাকি। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ কমনলি ইউজ টু মেজার নয়েজ পলিউশন। তাহলে নয়েজ পলিউশনকে যখন আমরা পরিমাপ করি তখন কোন যন্ত্রের সাহায্যে বা কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে? অপশান এ ব্যারোমিটার, অপশান বি সাউন্ড লেভেল মিটার, অপশান সি হাইগ্রোমিটার, অপশান ডি থার্মোমিটার। তাহলে আমরা কি দেখছি যে নয়েজ পলিউশনকে আমরা মেজার করি কিন্তু সাউন্ড লেভেল মিটারের সাহায্যে। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ অর্গানাইজেশন ইজ প্রাইমারি রেসপন্সিবল ফর মনিটরিং এয়ার কোয়ালিটি ইন ইন্ডিয়া। তাহলে আমাদের ভারতবর্ষে কোন অর্গানাইজেশন আছে যারা এই এয়ার কোয়ালিটিটাকে মনিটর করে থাকে? অপশান এ হলো ইসরো, অপশান বি সিপিসিবি, অপশান সি আইসিএআর, অপশান ডি সিএসআইআর। আমরা জানি যে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কিন্তু ওই এয়ার কোয়ালিটির মনিটরিংয়ের জন্য তারা সেই দায়িত্ব পালন করে থাকে। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে সিপিসিবি, তার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। পরবর্তী প্রশ্ন, অ্যান AQI ভ্যালু অফ 0 to 50 ইন ইন্ডিয়া ইজ কনসিডার্ড। অপশান এ গুড, অপশান বি স্যাটিসফ্যাক্টরি, অপশান সি মডারেট, অপশান ডি পুয়ার। AQI মানে হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটা আমরা আগের কোশ্চেনেই দেখলাম যে সিপিসিবি বা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কী করে, এয়ার পলিউশনটাকে মনিটর করে, এবং এটা একটা ইন্ডেক্সের সাহায্যে কিন্তু দেখানো হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কেমন। তো সেখানে কিছু এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা সূচক চিহ্নিত করে যে হাওয়ার মানে আমাদের বাতাসে কতটা দূষণ আছে বা বাতাসের গুণগত মানটা কেমন। তো সেইটা যে ইন্ডেক্সের সাহায্যে প্রকাশ করা হয়, সেই ইন্ডেক্স যদি 0 থেকে 50-র মধ্যে হয় তাহলে আমরা এয়ার কোয়ালিটিটাকে কি বলবো? তাহলে অপশান এখানে যেগুলি দেওয়া আছে তার মধ্যে 0 to 50 যদি হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, তখন আমরা এয়ার কোয়ালিটিকে গুড বলতে পারি। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে গুড। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য কালার কোড ফর মডারেট AQI 101 to 200 is অপশান এ গ্রিন, অপশান বি ইয়েলো, অপশান সি অরেঞ্জ, অপশান ডি রেড। যখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা 101 থেকে 200 দেখায় তখন আমরা সেটাকে কোন কালার দিয়ে আমরা সূচিত করে থাকি? অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেমন একটা সংখ্যা দিয়েও বোঝানো হচ্ছে, তার সঙ্গে একটা কালারও থাকে, যেটা আজকের বাতাসের গুণগত মানটাকে কালারের সাহায্যেও বোঝানো হয় যে সেখানে কতটা দূষণ আছে। তো সেক্ষেত্রে যদি মানে মডারেট AQI হয়, অর্থাৎ মিডিয়াম রেঞ্জের দূষণ থাকে, সেখানে 101 থেকে 200 যেটার ভ্যালু, তো সেক্ষেত্রে কিন্তু আমরা AQIটা কোন রেঞ্জ কোন কালারে দেখতে পাবো, সেটা হচ্ছে অরেঞ্জ। তাহলে অরেঞ্জ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NAAQS ইন দ্য কনটেক্সট অফ এয়ার পলিউশন ইন ইন্ডিয়া। তাহলে NAAQS এই কথাটার ফুল ফর্মটা জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে অপশান এ দেখো ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, অপশান বি হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর এয়ার কোয়ালিটি স্টাডিজ, অপশান সি ন্যাশনাল অথরিটি ফর এয়ার কোয়ালিটি সেফটি, অপশান ডি ন্যাশনাল এজেন্সি ফর এয়ার কোয়ালিটি অ্যান্ড স্যানিটেশন। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। তাহলে NAAQS এটার ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। পরবর্তী প্রশ্ন, হুইচ গ্যাস ইজ এ মেজর কন্ট্রিবিউটর টু দ্য গ্রিন হাউস এফেক্ট? অপশান এ অক্সিজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি নান অফ দিস। তাহলে গ্রিন হাউস এফেক্ট যেটা জানো তোমরা, যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, তো সেই গ্রিন হাউস এফেক্টে কোন গ্যাসটা সবথেকে বেশি তার কন্ট্রিবিউশন বা অবদান রয়েছে? তো সেই গ্যাসগুলোর মধ্যে হচ্ছে আমরা দেখছি অপশান সিতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্রিন হাউস এফেক্টের সবথেকে বড় কন্ট্রিবিউটার বা মেজর কন্ট্রিবিউটার। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন, ইউট্রোফিকেশন ইন ওয়াটার বডিজ ইজ কজড বাই এক্সেস অফ অপশান এ ফসফেট অ্যান্ড নাইট্রেট,
হেভি মেটালস, অপশান সি অয়েল স্পিলস, অপশান ডি নান অফ দিস। তাহলে ইউট্রিফিকেশন বা যেটাকে আমরা বলি পুকুর মজে যাওয়া বা জলটা মজে যাওয়া কোনো একটা জলাশয়ের, তো সেটা কিসের জন্য হয়ে থাকে, কোন জিনিসটা যদি এক্সেস হয় বা অধিক থাকে তাহলেই আমরা কিন্তু কোনো এই ধরনের জল মজে যাওয়া দেখতে পাই, বিশেষ করে একে পুকুর মজে যাওয়া বলা হয়। তাহলে জলের মধ্যে যদি ফসফেট এবং নাইট্রেট যদি অধিক থাকে তখন কিন্তু আমরা সেই জলে ইউট্রিফিকেশন দেখতে পাই। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ফসফেটস অ্যান্ড নাইট্রেটস। যে অপশানগুলি আমরা দেখলাম তার মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে ফসফেট এবং নাইট্রেট যদি অধিক পরিমাণে থাকে তখনই আমরা ইউট্রিফিকেশন দেখতে পাই জলে। পরবর্তী প্রশ্ন, দ্য ডিজিজ কজড বাই মার্কারি পলিউশন। তাহলে মার্কারি পলিউশন বা পারদ একটি ভারী ধাতু, আমরা জানি এই ধাতুর জন্য কোন ধরনের রোগ হতে পারে। অপশান এ মিনামাটা ডিজিজ, অপশান বি ইটাই ইটাই ডিজিজ, অপশান সি আর্সেনিকোসিস ডিজিজ, অপশান ডি ফ্লুরোসিস ডিজিজ। তাহলে মার্কারি পলিউশন থেকে যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় মিনামাটা ডিজিজ। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার এ। তারপরের প্রশ্ন দেখো, টু গ্যাসেস রেসপন্সিবল ফর অ্যাসিড রেন ইজ, অপশান এ সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান বি কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড কার্বন মনোক্সাইড, অপশান সি নাইট্রোজেন অ্যান্ড মিথেন, অপশান ডি নান অফ দিস। আচ্ছা, আমরা জানি যে অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন যেটা এয়ার পলিউশনের জন্য হয়ে থাকে, কোন দুটো গ্যাস এর জন্য দায়ী? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই দুটো গ্যাস কিন্তু অ্যাসিড রেনের জন্য দায়ী। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ওনারশিপ অ্যান্ড কাল্টিভেশন রাইটস অফ ট্রাইবাল পিপল অ্যাকর্ডিং টু শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ট্র্যাডিশনাল ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট 2006। তাহলে এটার যে অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে 7 হেক্টার্স অফ ল্যান্ড ওনারশিপ, বি হচ্ছে 5 হেক্টার্স অফ ল্যান্ড ওনারশিপ, সি হচ্ছে 4 হেক্টার্স অফ ল্যান্ড ওনারশিপ, ডি হচ্ছে নান অফ দিস। তাহলে আমাদের ভারতবর্ষে একটি অ্যাক্ট আছে বা একটি আইন আছে, সেটা হচ্ছে শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ট্র্যাডিশনাল ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট 2006। 2006 সালে এই আইনটা এসেছিল এবং এই আইনের বলে যে ট্রাইবাল কমিউনিটি তাদের কিছু ওনারশিপ এবং কাল্টিভেশন রাইটস দেওয়া হয় ফরেস্ট ল্যান্ডের উপরে। তো সেক্ষেত্রে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে কতটা পরিমাণ মানে কি রাইটস তারা পাচ্ছে। তো যে অনেকগুলি যে রাইটস পায় তার মধ্যে একটা রাইটস হচ্ছে তারা ল্যান্ড ওনারশিপ পায় মানে ফরেস্ট ল্যান্ডের। তো সেটা কতটা? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 4 হেক্টার্স অফ ল্যান্ড ওনারশিপ তারা পায়। এই যে আইন বলে ট্রাইবাল কমিউনিটিস এবং যে আদার ট্র্যাডিশনাল ফরেস্ট ডুয়েলার্স আছেন অন্যান্যরাও যারা বহুদিন ধরে ফরেস্টে বসবাস করছেন, তাদের যে অধিকার দেওয়া হয় ফরেস্টের ল্যান্ডের উপর ওনারশিপ, সেটা ম্যাক্সিমাম 4 হেক্টর। পরবর্তী প্রশ্ন, হুইচ আর্টিকেল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইম্পোজেস এ ডিউটি অন citizens to protect the environment? Option A 51AG, option B 48A, option C 21A, option D none of this. তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানে কোন ধারাতে বলা হয়েছে যে নাগরিকদের দায়িত্ব হচ্ছে আমাদের পরিবেশকে রক্ষা করার? তাহলে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এখানে হচ্ছে 51AG। ঠিক আছে, 51AGটা দিয়ে কিন্তু আমরা ইন্ডিয়ান সিটিজেনরা উপরও দায়িত্ব আছে, তাদেরও দায়িত্ব আছে যে আমাদের দেশের যে এনভায়রনমেন্টটা তাকে প্রোটেক্ট করা। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 51AG এটি। তাহলে আমরা এই কটি প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমরা এই প্রশ্নগুলি সলভের মাধ্যমে দেখার পরে কিছু তোমাদের সুবিধা হবে এবং বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন আসবে এবং কী ধরনের প্রশ্ন তোমরা অ্যান্সার করবে কিভাবে। তাহলে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।